আজও আমি নিশ্চিত নই সেদিন প্রেতশিলার পাহাড়ে আমার সঙ্গে ঠিক কী ঘটেছিল। শুধু জানি সেই রাতের পর আমি আর কোনোদিন অন্ধকারে একা হাঁটার সাহস পাইনি। আর যদি তোমরা কখনো গয়ার প্রেতশিলায় যাও, সূর্য ডোবার আগে সেখান থেকে ফিরে এসো, কারণ রাত নামলে সেখানে এমন কিছু জেগে ওঠে যার ব্যাখ্যা আমার কাছে আজও নেই। গয়ার আকাশে তখন বিকেলের সূর্যটা অবশ হয়ে আসছিল। বিহারের এই প্রাচীন শহরের ধুলোবালি আর পিণ্ডদানের গন্ধ বাতাসে কেমন একটা ভারী অদ্ভুত পরিবেশ তৈরি করে। আমি পেশায় একজন ফ্রিল্যান্স ডকুমেন্টারি লেখক। ভারতের প্রাচীন লোককথা আর ইতিহাস নিয়ে কাজ করাই আমার নেশা। সেই সূত্র ধরেই আমার গয়ার আসা এবং সন্ধান পাওয়া এই প্রেতশিলা পাহাড়ের। স্থানীয় মানুষের বিশ্বাস অকাল মৃত্যু হওয়া অতৃপ্ত আত্মারা নাকি এই পাহাড়ে ঘুরে বেড়ায়। তাদের মুক্তির জন্যই এখানে পিণ্ডদান করা হয়। লোকমুখে প্রচলিত এই কিংবদন্তি আমাকে টেনে নিয়ে গিয়েছিল সেই রুক্ষ ধূসর পাহাড়টার পাদদেশে। তখন সময় ঘড়িতে বিকেল 4:30। পাহাড়ের নিচে আমার জন্য অপেক্ষা করছিল এক অদ্ভুত প্রায় লোক। নাম তার রঘুবীর। 50 এক স্থানীয় গাইড, যার চোখের কোণে একটা স্থায়ী ভয়ের ছায়া সবসময়ের জন্যই খোদাই করা ছিল। তার বলতে বাকি রাখে না। সে লাঠিতে ভর দিয়ে আমার দিকে খৈনি ডলতে ডলতে বলল, বাবুজি, ওপারে যাবেন যান, কিন্তু বিকেল 5টার মধ্যে নেমে আসতে হবে। সূর্যদেব পাহাড়ের পেছনে লুকানোর পর ওখানে মানুষ থাকে না। আমি হেসে উড়িয়ে দিলাম। মনে মনে ভেবেছিলাম পর্যটকদের ভয় দেখিয়ে বাড়তি টাকা আদায়ের চেনা কৌশল এদের। আমি পকেট থেকে দুটো 100 টাকার কর করা নোট ওর দিকে বাড়িয়ে বললাম, রঘুবীর, আমি ওপারে গিয়ে কিছু ছবি তুলব আর পরিবেশটাও একটু অনুভব করতে চাই। তুমি সাথে থাকলে ভালো হয়। এই যা, বাড়তি না হোক, আরও কিছু দেবোখানে তোমার চা পানি খরচা। রঘুবীর টাকাটা নিল ঠিকই, কিন্তু তার মুখে কোনো তৃপ্তির হাসি দেখা গেল না মোটে, একেবারেই না। সে শুধু আকাশের দিকে একবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো, তবে মনে রাখবেন বাবু, অন্ধকার নামার আগেই পা বাড়াতে হবে বাড়ির রওনার উদ্দেশ্যে। কিন্তু প্রেতশিলার চূড়ায় ওঠার জন্য প্রায় 450 পাথরের সিঁড়ি ভাঙতে হয়। পাহাড়টা সম্পূর্ণ গাছপালাহীন, রুক্ষ আর কালো পাথরে ভরা। আমরা যখন 100 ধাপ উপরে উঠলাম, তখনই প্রথম অদ্ভুত জিনিসটা আমার নজর কাড়ল। নিচে গয়া শহরের যে চেনা কোলাহল, গাড়ির হর্ন, ট্রেনের হুইসেল, সব কিছু যেন হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেল, বা বলা যায় মিলিয়ে যেতে থাকলো। একদম অদ্ভুত একটা জমাট বাঁধা নিস্তব্ধতা আমাদের চারপাশটা ঘিরে ফেলল। বাতাসে যেন এক জায়গায় থমকে দাঁড়িয়ে গেছে। পাথরগুলো থেকে একটা তীব্র ঠান্ডা ভাব বেরোচ্ছে, যা এই জুন মাসের গরমে একেবারেই অস্বাভাবিক। আমি ক্যামেরাটা বের করে কয়েকটা শট নিলাম। লেন্সের মধ্যে দিয়ে পাহাড়ের খাঁজগুলো দেখতে দেখতে হঠাৎই আমার মনে হলো পাথরের গায়ে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া পাটলগুলো যেন কেন যন্ত্রকাতর মানুষের মুখের অবয়ব বলে মনে হচ্ছে, যা একই দৃষ্টিতে আমারই দিকে চেয়ে আছে। হঠাৎ একটা শব্দ হলো ঠিক তখন, ঠিক আমাদের ঠিক 3-4 ধাপ পেছনে, যেন কোনো মানুষ পাথরের
পাথরের উপর ওপরে উঠছে। আমি ঝট করে পেছনে তাকালাম, কিন্তু কেউ নেই সেখানে। ধূসর সিঁড়িগুলো নিচে নেমে গেছে একেবারে। আমি রঘুবীরের দিকে তাকালাম। রঘুবীর থমকে দাঁড়িয়ে পড়েছে, তার হাত কাঁপছে। সে নিচু গলায় বলল, বাবুজি, পেছনে তাকাবেন না, উপরে চলুন। ওটা পাহাড়ের পদধ্বনি বা প্রতিধ্বনি বলা যায়। প্রতিধ্বনি? কিন্তু আমরা তো কোনো শব্দই করিনি। মনের ভেতর একটা হালকা অস্বস্তি খচখচ করে উঠল। আমরা আবার হাঁটতে শুরু করলাম। এবার আমি খেয়াল করলাম, ঠিক কিছুক্ষণ পর আমাদের জুতো জোড়ার শব্দের সাথে সাথে আরও একটা অতিরিক্ত পায়ের শব্দ হচ্ছে, যেন ঠিক পেছন থেকে। 1 2 3 4। আমরা থামলেই সেই শব্দটাও ঠিক 1 সেকেন্ড পরে থামছে, যেন কেউ খুব সাবধানে আমাদেরই ঠিক ঘাড়ে নিঃশ্বাস ফেলে আমাদেরই গতিবিধি অনুসরণ করছে। আমরা যখন পাহাড়ের চূড়ায় পৌঁছালাম, তখন সূর্য ঠিক দিগন্তের নিচে নেমে গেছে। আকাশের রং তখন সিঁদুরের মতো লাল থেকে আস্তে আস্তে কালচে বেগুনি রং হয়ে আসছে। চূড়ায় একটা প্রাচীন মন্দির আর একটা কালো রঙের বড় শিলাখণ্ড রয়েছে, যাকে বলা হয় প্রেতশিলা। চারপাশে এতটা অন্ধকার হয়ে গেল যে টর্চ না জ্বালিয়ে আর উপায় রইল না। আমি টর্চের আলোটা চারদিকে ফেললাম। সেই আলোয় দেখলাম শিলার চারপাশে ছড়িয়ে আছে পিণ্ডদানের শুকনো অবশিষ্ট মাটির খুঁড়ি আর ছেঁড়া কিছু কাপড়ের টুকরো। বাতাস হঠাৎ করেই কেমন যেন ঠান্ডা অনুভব হতে লাগলো, আর সেই সাথে বাতাসে মিশে গেল এক তীব্র পচা ঘ্রাণ, যেন কোনো কিছু বহু বছর ধরে একটা বন্ধ ঘরে ভেতরে পচে পচে এই গন্ধের সৃষ্টি তৈরি করেছে। দাদাজি, এবার ফিরতে হবে, রাত হয়েছে। রঘুবীরের গলাটা কাঁপছিল। আমি ঘড়ির দিকে তাকালাম। ঘড়িতে তো মাত্র 6:45, কিন্তু চারপাশের অন্ধকার দেখে মনে হচ্ছে যেন মাঝরাত হয়ে এসেছে। আমি বললাম, হ্যাঁ, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। ঠিকই বলেছ, চলো এবার বরং ফেরা যাক, পরে না হয় অন্য কোনো দিন আসবো ওখানে। ঠিক তখনই আমার টর্চের আলোটা গিয়ে পড়ল মন্দিরের পেছনের একটা ভাঙা প্রায় দেওয়ালে। সেখানে একটা কুচকুচে কালো ছায়া স্থির দাঁড়িয়ে আছে। ছায়াটা মানুষের মতোই, কিন্তু তার হাত দুটো শরীরের তুলনায় অস্বাভাবিক রকমের লম্বা। আমি থমকে গেলাম, চোখ রোগড়ে আবার তাকালাম। ছায়াটা নড়ছে না। আমি রঘুবীরকে দেখানোর জন্য হাত বাড়িয়ে রঘুবীরের উদ্দেশ্যে বললাম, রঘুবীর, রঘুবীর, দেখ তো ওটা কি। কিন্তু আমি কিছু বলার আগেই ছায়াটা দেয়াল বেয়ে অলৌকিক দ্রুততায় উপরের দিক উঠে গেল। এক মুহূর্তের মধ্যে অন্ধকারের সাথে মিশে গেল, যেন ঠিক ঘিরঘিটির মতো রং বদলে নিল নিমেষেই। কোনো শব্দ হলো না, কোনো বাতাস নড়ল না। চারিদিকের শুধু নিস্তব্ধতায় ভেসে আসছে ঝিঝি পোকার ডাক, তাও একেবারে পাহাড় চূড়ার নিচ থেকে।
রঘুবীর আমার হাতটা শক্ত করে চেপে ধরল। তার হাতের তালু তখন বরফের মতো ঠান্ডা, যেন তার শরীরে কোনো প্রাণ অবশিষ্ট নেই। তবুও সে ফিস ফিস করে বলল, ওরা জেনে গেছে বাবুজি, আমরা এখানে আছি, আর এক মুহূর্ত নয়। দৌড়ান দৌড়ান, আরো উপরে উঠতে হবে আমাদের, তাহলে আমরা ওই পাড়ের দিক দিয়ে আমরা নিচে নেমে যেতে পারবো সহজেই। চলুন চলুন। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম, কিন্তু এবার নামাটা সহজ ছিল না মোটেই, কোনোভাবেই নয়। টর্চের আলোটা পাথরের ওপরে পড়তে কেমন যেন কাম খেয়ালে আচরণ করতে লাগলো। আলোটা বারবার কেঁপে উঠছে, যেন ব্যাটারি শেষ হয়ে আসছে। অথচ আমার স্পষ্ট মনে আছে, আজ সকালে নতুন ব্যাটারি লাগিয়েছিলাম। আমাদের পেছনে পাহাড়ের উপর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো, যেন কোনো ভারী জিনিসকে পাথরের উপর দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর তার সাথে যুক্ত হয়েছে এক তীব্র মানসিক চাপ। আমার মাথার ভেতরটা কেমন যেন ভারী হয়ে আসছে, কানের পর্দা দুটো মনে হচ্ছিল পেটে বেরিয়ে যাবে। আমি আর রঘুবীর প্রায় অন্ধের মতো সিঁড়ি দিয়ে নামছি। হঠাৎ আমার মনে হলো, আমার ডান কানের ঠিক পাশে কেউ একজন খুব জোরে তৃপ্তির সাথে এক দীর্ঘশ্বাস ফেলল। বাতাস এতটাই ঠান্ডা ছিল যে আমার ঘাড়ের লোমগুলো একেবারে খাড়া হয়ে গেল। আমি ভয়ে চিৎকার করতে গেলাম। হঠাৎ হঠাৎ রঘুবীর একটা পাথরে হোঁচট খেয়ে নিচে পড়ে গেল। তার হাতের লাঠিটা ছিটকে চলে গেল অন্ধকারের গভীরে। বাবুজি, আমাকে ধরুন বাবুজি, এই বাবা গেছি আমি ওকে তুলতে যাব, এমন সময় আলোটা ওর মুখের উপরে ফেললাম, আর আমি যা দেখলাম তাতে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। রঘুবীরের চোখ দুটো আতঙ্কে প্রায় কোটর থেকে বেরিয়ে আসছে, আর সে সোজা তাকিয়ে আছে আমার ঠিক পিছনের অন্ধকারটার দিকে। তার ঠোঁটগুলো কাঁপছে, সে বিড়বিড় করে বলছে, ওই এসেছে, আরে ওই এসেছে। আমি পেছনে তাকানোর সাহস পাইনি, কিন্তু আমার টর্চের আলোটা যখন সামনের পাথুরে দেওয়ালে পড়ল, আমি দেখলাম আমাদের দুজনের ছায়ার ঠিক মাঝখানে আর একটা বিশাল আবরহীন কালো ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়াটার কোনো মুখ নেই, কিন্তু তার আবয়ব থেকে এক আদিম হিংস্রতা ঠিকরে বেরোচ্ছে। চারপাশের নিস্তব্ধতা ভেঙে এবার একটা শব্দ শুনতে পেলাম, একটা শুকনো খসখসে হাসির শব্দ। যেন কেউ তার গলার গভীর থেকে অদ্ভুত এক আনন্দে আসছে। শব্দটা কোনো একটা দিক থেকে আসছিল না, মনে হচ্ছিল পুরো পাহাড়ের প্রতিটা পাথর এক সুরে একই সাথে হেসে উঠছে আমার দিকে চেয়ে। রঘুবীর, রঘুবীর,
ওঠো, দৌড়াও, দৌড়াও। আমি রঘুবীরের হাত ধরে হ্যাচকা টান মেরে তুললাম। আমরা সিঁড়ির তোয়াক্কা করলাম না, পাথরের ওপর দিয়ে আছাড় খেতে খেতে অন্ধকারের বুক চিরে নিচের দিকে দৌড়াতে লাগলাম। আমাদের পেছনে সেই খসখস শব্দটা এবার দ্রুত হতে লাগলো। আর সেটা দূরত্বের শব্দ ছিল না, সেটা ছিল আমাদেরই ঠিক এক হাত পেছনে। মনে হচ্ছিল এখনই একটা বড় ঠান্ডা হাত এসে আমার গাটা চেপে ধরবে। আমার ফুসফুস ফেটে যাচ্ছিল, চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। ভয়ের এমন চরম রূপ আমি আমার জীবনে কখনো অনুভব করিনি। সেটা কোনো ভূতের ভয় ছিল না, সেটা ছিল এক পরম শূন্যতায় মৃত্যুর স্পর্শের ভয়। যেন মৃত্যু আমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎই আমার পাহাড় কাল। আমি কয়েকটি সিঁড়ি গড়িয়ে নিচে পড়লাম। আমার মাথাটা একটা পাথরে গিয়ে ঠেকলো। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসতে লাগলো। শেষবার যখন আমি চোখ মেলার চেষ্টা করলাম, দেখলাম অন্ধকারের মধ্যে একটা কুচকুচে কালো আকৃতির আমার দিকে ঝুঁকে আসছে। তার কোন আবয়ব নেই, শুধু দুটো শূন্য গহ্বর আমার দিকে চেয়ে আছে। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফেরে, তখন আমি গয়া জেলার হাসপাতালে একটি বেডে শুয়ে আছি। ডাক্তারবাবু জানালেন, স্থানীয় মানুষের ভোরে হাঁটতে বেরিয়ে পাহাড়ের পাদদেশে আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে, আর তখন তারাই এখানে নিয়ে আসে আমায়। আমার শরীরের কিছু আঁচড়, মাথার হালকা চোট ছাড়া বড় কোনো ক্ষতি হয়নি। আমি সুস্থ হয়েই প্রথমে খোঁজ নিয়েছিলাম রঘুবীরের, কিন্তু হাসপাতালের কোনো স্থানীয় পুলিশ অথবা কোনো লোক, এই প্রতিবেশীরা কেউই রঘুবীরের কোনো গাইডের সন্ধান দিতে পারল না। এমনকি পাহাড়ের নিচের দোকানপাট বসায় তারাও বলল এই নামে কোনো লোক নাকি কোনোদিনই সেখানে ছিল না। তাহলে সেদিন বিকেলে আমার পাশে ওটা কে ছিল? কে আমায় গাইড করলো? রঘুবীর কি সত্যি মানুষ ছিল, নাকি ওই পাহাড়ের কোনো প্রাচীন অংশ যা আমাকে উপরে টেনে নিয়ে যাওয়ার জন্য একটা রূপ ধরে এসেছিল? মেডিকেল রিপোর্টের শেষ লাইনে লেখা ছিল, তীব্র মানসিক চাপ, অক্সিজেনের অভাব এবং পাহাড়ি এলাকার তৈরি হাওয়া এক ধরনের হ্যালুসিনেশন বা মূত্রিভ্রমের কারণেই আমি নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। বিজ্ঞান খুব সহজেই একটা ব্যাখ্যা দিয়ে দিল, কিন্তু আজও এই ঘটনার এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরেও যখন মাঝরাতে আমার ঘরের আলোটা নিভে যায়, আমি স্পষ্ট শুনতে পাই আমার বিছানার ঠিক পাশে অন্ধকারের গভীর থেকে কেউ যেন একজন পাথরের উপরে কটকট খটখট করে শব্দ করে চলেছে। আর আমার কানের কাছে কাছে এসে কেউ যেন ফিস ফিস করে বলছে, ভাবুনি অন্ধকার হয়ে গেছে,
এবার ফিরবেন না। নমস্কার, আমি সায়ন, আর আপনারা এতক্ষণ শুনছিলেন প্রেতশিলা বিভীষিকা। কেমন লাগলো আজকের এই হাড় হিম করে দেওয়া ভূতের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আগামী দিনে এরকম আরও নানান ভূতের গল্প, বেঙ্গলি হরর স্টোরি, সত্যি ভৌতিক ঘটনা এবং হরর শর্ট ফিল্মের জন্য। আর দেখা হচ্ছে পরের এপিসোডে। আর হ্যাঁ, অতি অবশ্যই আমাদের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই